এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শুভাও এক ভিন্ন নমুনা। এই মানুষগুলোর সঙ্গে রুষ্টতা গম্ভীরতা একদমই মানায় না। দিলশানও শুভার কাছ থেকে কখনোই বড়দের মতো হিসেব নিকেশ করা আচরণ প্রত্যাশা করেনি। তাই বোধ হয় কথাটা তাকে আরও বেশি পীড়া অনুভব করালো। মেয়েটাকে সে কী করে বোঝাবে স্পর্শ নয়, বরং হারিয়ে ফেলার ভয় দিলশানকে তাড়া করেছিল। শুভা সেই রাতে যখন ঘোষণা দিল দিলশানকে আর কখনো জ্বালাবে না, সেই মুহূর্ত থেকেই অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করে নিয়েছিল। এর পরের 2 দিন সত্যি শুভা আর পাশে ঘেসেনি। গতকাল কুকুরের নখের আঁচড় খাওয়ার পর যখন শুভার পুরুষ বন্ধু এসেছিল সাহায্যের জন্য, হিংসা নামক অনুভূতিটা খল বলিয়ে উঠেছিল বুকের ভেতর। এত সব অনুভূতি কি সামান্য একটা স্পর্শের দূরে আসে? বরং এতগুলো বছর শুভা যেমন শুধু তাকেই ভেবেছে জ্বালাতন করেছে, তেমনি ওর জ্বালাতনে কিংবা দুষ্টুমিতে দিলশনের নিভৃতচারী মস্তিষ্ক শুভা ব্যতীত অন্য কাউকে ভাবার অবকাশই পায়নি। তবে সেই ভাবনার নির্দিষ্ট কোনো স্বীকৃতি ছিল না। শুভা যেমন ধরি মাছ নাছুই পানি ধরনের একটা মনোভাব নিয়ে ঘুরত, তেমনি দিলশনের অনুভূতিগুলো একটি উদ্দেশ্যহীন কক্ষপথে পাক খেয়েছে। যখন উদ্দেশ্য খুঁজে পেল তখনই মেয়েটা পিছু হটে গেল। তবে স্পর্শটার একটা মহিমা অবশ্যই আছে। শুভার প্যালব ঠোঁটের সান্নিধ্য যখন সে পেয়েছিল, তার নারী স্পর্শ বর্জিত দেহের রন্ধ্রে রন্ধ্রে বিস্ময় করে অসারতা বিরাজ করলেও মোবা মন হঠাৎ ভাষা খুঁজে পেয়েছিল। প্রতিটি লুমকুপ কাঁপিয়ে ঘোষণা করেছিল এই মেয়েটাকেই তার চাই। তার শূন্যতা দিলশান সইতে পারবে না, কিছুতেই না। দিলশান বুঝতে পারছে শুভার অভিমানের তীব্রতা। দুজনের বয়সের ব্যবধান ও স্বভাবের পার্থক্যটাও হেলা করার মতো নয়। শুভার মতো আবেগে ভেসে বেড়ানোর মন মানসিকতা দিলশানের নেই। শুভা যেভাবে ভালোবাসার প্রকাশ ঘটাবে একইভাবে হয়তো সে পারবে না। তার মানে এই নয় সে কম ভালোবাসবে। দিলশান আর কোনো ভুল বোঝাবুঝি চায় না। এবার সবটা নতুন করে শুরু হোক, খোলাখুলি কথা হোক। শুভা চলে যাচ্ছিল। দিলশান ওর পথ রোধ করে স্থূল কণ্ঠে আদেশ করলো, আমার কথা না শুনে যাবে না তুমি। নিচে সাবিনা আপু অপেক্ষায় আছে। সে আমার জীবনে গুরুত্বপূর্ণ কেউই নয়। আমি বুঝি খুব গুরুত্বপূর্ণ কেউ? মোর দ্য ইম্পর্টেন্ট। টফি গোলাপ ফুলের গুচ্ছটা মুখে নিয়ে রুমে ঘুরঘুর করছিল। দিলশান ওর কাছ থেকে ফুল নিতে চাইলে টফি দিতে চাইল না। বোধহয় ফুলগুলো তার পছন্দ হয়েছে। আদর অনুনয় করে একটি মাত্র ফুল অক্ষত অবস্থায় ফেরত পেল সে। শুভা ঘটনা আন্দাজ করতে পেরে 2 হাত এমনভাবে মুঠ করলো যেন কিছু স্পর্শ করতে চায় না। দিলশান ওর আপত্তিজনক অবস্থা দেখে স্মিত হাসলো। ফুলটা ওর কানে গুজে দিয়ে আবারও গলে হাত রাখলো। যেই না কিছু বলার জন্য মুখ খুলবে তখনই সশব্দে দরজার কবাট বাড়ি খেলো। সুলেখা দরজার বাইরে দাঁড়িয়ে দেখলেন দিলশানের একটি হাত শুভার গালে রাখা। মতিন মেয়ে আগে পেছন থেকে ফিসফিস করে বলল, দেখছেন, আমি ঠিকই কইছিলাম, আপনি বিশ্বাস জান নাই। গরিবের কথা বাসি হইলে সত্যি হয়। শান, মা, কি হচ্ছে এখানে? রোগী দেখছি। গালে হাত দিয়ে মনে হয়। কানে ফুলে গুছো। দিলশান পরাস্ত। মিথ্যা বলাটা তার সঙ্গে যায় না। হারষ্টতা নিজেকে বসে জিভে। শুভার চঞ্চল দৃষ্টি কয়েক সেকেন্ড ছুটাছুটি করে ঘটনার তল খুঁজে পেল। ঝটকায় দিলশানের হাতটাকে গাল থেকে সরিয়ে দিয়ে ছুটে গেল সুলেখার কাছে। জোরে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বলল, এবার কি হবে আন্টি? আমার কি হবে? সুলেখা ধাক্কার উপর আরেকটা ধাক্কা খেলেন যেন। ক্রন্ধন স্বর ওনাকে বিচলিত করলো। বললেন, কি হয়েছে শোভা? আমি টফির পেছনে পেছনে দোতলায় এলাম। এরপর উনি আমাকে, কি করেছে দিলশান? আমার বিয়ে হবে না, কেউ বিয়ে করবে না আমাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল? শুভা হাই হাই করে উঠল। তার আচরণে উপস্থিত 3 জন মানুষই স্তব্ধ। দিলশান বোধ হয় অল্পের জন্য হার্ট অ্যাটাক হওয়া থেকে বাঁচল। শুভা ছুটে চলে যাওয়ার আগে তার দিকে এমন একটা দৃষ্টি দিল যার অর্থ এবার ঠেলা সামলাও। ব্যক্তি জীবনে এত বড় একটা ধাক্কা বোধ হয় দিলশানই প্রথম খেলো। সে এখনো বুঝতে পারছে না
কোন অনভিপ্রেত ঘটনা ঘটে গেল দুর্বুদ্ধ মেয়েটা। এদিকে মা দিলশনের দিকে অবিশ্বাস্য চোখে চেয়ে আছেন। ছেলে প্রেম করছে শুনলেও এতটা আহত বোধহয় হতেন না যতটা শুভার বলে যাওয়া অশনি কথার ইঙ্গিতে হলেন। সুলেখা স্তব্ধতা সামলে নিয়ে মতিনের দিকে চাইলেন। মতিনও হতভম্ব হয়ে আছে। তাকে নির্দেশ দিলেন, এই ঘটনা আমাদের বাইরে কেউ জানলে তোমার চাকরি নট করে দেবো, বুঝেছো? মতিন মাথা নাড়তেই তিনি ছুটে গেলেন নিজ রুমে। দস্তগীর সাহেবকে ফোন করে বললেন, শানের বাবা জলদি বাড়ি এসো, তোমার ছেলে কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছে। সন্ধ্যার ছায়াপাত ঘটা পশ্চিম আকাশে এক চিমটি আলোর যোগান দিয়েছে সন্ধ্যা তারাটি। সেদিকে যে মেহজাবিন তার সদ্যাতীত দিনটির কথা স্মরণ করছিল। শ্বশুর বাড়িতে তার একদিন পূর্ণ হয়েছে। এই একদিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগে সে দেবশিখায় থাকতো অতিথির মতো, এখন বইয়ের মতো থাকার চেষ্টা করতে হচ্ছে। আগে একা একটি কক্ষ দখল করে থাকতো, এখন তাকে একজন পুরুষের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে হচ্ছে। আগে তার ঘরময় ছড়িয়ে থাকতো রং, তুলি, ক্যানভাস, এখন থাকবে কিনা কে জানে। চাপা স্বভাবের মানুষের মনের ভাব প্রকাশের জন্য ভিন্ন মাধ্যম প্রয়োজন। মেজামিনের কাছে আঁকাই তার অনুভূতি প্রকাশ। ভাবনার মাঝে সে দেখতে পেল গেট দিয়ে নিঃশান্তের BMW ঢুকছে। নিঃশান্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সবে। আশরাফ সাহেব গাড়ি চালিয়ে ছেলেকে চেক আপ করিয়ে এনেছেন। শরীরের অবস্থার খুব বেশি উন্নতি না হলেও ব্যথা কমেছে। ডাক্তার নিঃশান্তকে বেড রেস্ট দিয়েছে টানা 2 সপ্তাহ। অন্তত 1 সপ্তাহ অতি সতর্কতার সঙ্গে থাকতে হবে শুনে নিঃশান্তের হাঁসফাঁস লাগতে শুরু করেছে। এতগুলো দিন তার পক্ষে শয্যাশায়ী থাকা সম্ভব নয়। কাটাছেঁড়া নিয়ে তার ভাবনা নেই, এসবে অভ্যাস আছে। শুধু পিঠের ব্যথাটাকে কাবু করতে পারলেই সে বিছানার সঙ্গ ছাড়বে। নিঃশান্তের মন খারাপের কারণটা ধীরে ধীরে দীপশিখার প্রতিটি দেয়ালে পৌঁছে গেছে। আত্ম সামর্থ্যবান ছেলেটি রেহানো নুজ্জ অবস্থা দেখতে পরিবারেরও কি ভালো লাগে। বিয়েটাও হয়েছে এমন সময়ে যে বউটা পর্যন্ত মুখ গুমরা করে থাকে। চাঁদনি বেগম নাতবউকে একান্তে ডেকে নিয়ে বুঝ দেবার চেষ্টা করলেন। আল্লাহর বিধান মেনে বিয়ে হয়েছে তোদের। আগে রাজি ছিলি নাকি অরাজি সেটা নিয়ে আমি তর্কে যাব না, তবে এখন তুই কারো স্ত্রী, এই সত্যিটা মেনে নিয়ে চলার চেষ্টা করিস। একই ছেলেটা ছুটি পায় না, যাও একটু পেয়েছিল, কোথায় বউ নিয়ে সকালাত করবে তা না, এর মাঝেও আহত হয়ে ফিরেছে। বুঝতেই পারছিস নিজের স্ত্রীর দশা ছেলেটা মেনে নিতে পারছে না, আপসেট হয়ে গেছে। অসুস্থতা, ডিপ্রেশন কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত করে দেয়। আমার নাতিটাকে ডিপ্রেশনে পড়তে দিস না। স্বামীর মনোরঞ্জন করার দায়িত্ব কিন্তু স্ত্রীর। ওর মনের যত্ন নিবি, দেখবি শরীরটা মনের জোরে দ্রুত সেরে যাবে। যোদ্ধার স্ত্রী হবার কত যে জ্বালা আমি তোর শাশুড়ি আমরা সেসব ভালো করেই জানি। কাজেই আমরা যেসব উপদেশ দেব সেটাকে কথার কথা ভেবে ফেলে দিস না সোনা। যেটুকু সঙ্গ পাচ্ছিস প্রাণ ভরে উপভোগ কর, দায়িত্বকে বোঝা ভেবে সম্পর্ক জটিল করিস না। মেজাবিন সব শুনল, এরপর উঠে ঘরে চলে এলো। নিঃশান্ত শুয়ে শুয়ে ফোনে কিছু করছিল। মেজাবিন গুমরা মুখ দেখে জিজ্ঞেস করলো, মন খারাপ? একটু মাথা ব্যথা করছে। নিঃশান্ত ফোন রেখে সচল হাতটা প্রশস্ত করে ডাকলো, এদিকে এসো। কেন? মাথা টিপে দেই। হুম, আপনি তো অসুস্থই। তুমি কি বারবার মনে করিয়ে দিতে চাও আমি অচল, অক্ষম ব্যক্তি? মেজাবিনের মাথায় চাঁদনি বেগমের কথাগুলো উকি দিয়ে গেল। নিঃশান্তকে হীনমন্যতায় ফেলতে চাইল না বলেই সে এগিয়ে এসে পাশে বসলো। অদ্ভুত এক অবসন্নতায় পেয়েছে তাকে, যেন নিঃশান্ত নয়, সেই কোনো বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। নিঃশান্ত বিনা বাধায় জাবিনের মাথাটাকে বুকের মাঝে আনতে সক্ষম হলো। বা হাতে ওর কপালের চুলগুলো সরিয়ে দিয়ে টিপে দিতে লাগলো। প্রশস্ত বুকের বাপাশে ধুকপুক করতে থাকা যন্ত্রের উপর সাবধানতার সঙ্গে মাথা ঠেকিয়েছে মেহজাবিন। রুক্ষ আঙ্গুলের আলতো ছোঁয়ায় আরাম বোধ করলো বলেই কোনো প্রতিবাদ জাগেনি কণ্ঠে। তার এমন নির্লিপ্ত আচরণ নিঃশান্তের কপালে ভাঁজ ফেলল বটে, তবে আরাম লোভী মুখটাকে দেখে স্মিত হাসল। কিছুটা সময় বাদে বলল, তুমি সুস্থ দেহ ও সবল দুটি হাতের অধিকারিণী হয়েও স্বামীর যত্ন নিতে কার্পণ্য করছো, অথচ আমি অচল দেহ ও একটিমাত্র সবল হাতের সাহায্যে স্ত্রীর সেবা করছি। নিয়ত শুদ্ধ হলে
অসুস্থতাও বাধা হতে পারে না, বুঝলে? সুযোগ পেয়ে খোঁচা দিচ্ছেন? মাথা তুলল মেহজাবিন। নিঃশান্ত ওর কপাল ছেড়ে চুলে আঙ্গুলের বিচরণ ঘটিয়ে দুষ্টু হেসে বলল, তুমি এত নরম যে খোঁচাতেও আরামবোধ হয়। অসভ্য। মেহজাবিন কেল দিল ওর বা হাতের বাহুতে। নিঃশান্ত হাসতে হাসতে বলল, সভ্য কথা হলো ওই কথা দিয়ে সম্পর্কের ঘাটতিটুকু বোঝাতে চেয়েছি। ঘাটতি পূরণ করলে কি হবে? এত আমাদের একটা সুখের সংসার হবে। সোজা? সুখী হওয়া খুবই সোজা, বিশ্বাস করো। স্যার, খবর পাক্কা। শেখ সাহেবের কন্যা এখন আজাদের বাড়িতে অবস্থান করছে। ব্যক্তিটার কপালের চর্মভাঁজ প্রকট হলো। এক হাতে কানে ফুল চেপে রেখেছে, অন্য হাতে সেন্টার টেবিলের পেপার ওয়েটটা খামচে ধরেছে প্রবল ব্যাগে। হাতের সবুজ শিরাগুলো ফুলে উঠেছে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে। সামনে বসে থাকা পাকা চুলের গম্ভীর পুরুষটি ইশারা করলেন শান্ত হতে। সে শান্ত হলো না, চিবিয়ে চিবিয়ে বলল, অ্যান্ড দ্যাট বাস্টার্ড নাফিউন আজাদের আপডেট কি? ফোনের ওপাশ থেকে মলে চলল দাবিদারি করা লোকটি। এত বড় একটা অপারেশন সাফল্য পাওয়ার পরেও মিডিয়া তার নাগাল পায়নি। নিজেকে আড়ালে রেখে চিকিৎসা চালাচ্ছে, তবুও খবর বের করে এনেছি। একদম শস্যশয়ী হয়ে গেছে, মনে হয় না 1 মাসে সোজা হয়ে দাঁড়াতে পারবে। কপালে ভাঁজ পড়ল তার। স্টেন্স সুলতান শেখ নিজেও অসুস্থ, আবার হবু জামাতা শয্যাশয়ী, অথচ মেয়ে বাবার কাছে না থেকে রয়েছে আজাদ বাড়িতে। তোমার ইনফরমেশনে গরমিল পাচ্ছি। শেখ টেক্সটাইলের এমডি দেশ ছাড়ার পর থেকে ওনার বোনার বাড়িতে ফেরেনি। এই গরমিলের হিসেবটা আমিও ধরতে পারছি না স্যার। রাবিশ, মাসে মাসে মোটা অঙ্কটা তোমাকে গরমিল দেখানোর জন্য দেই নাকি মেটাতে? মেহজাবিন শেখের এইচ অ্যান্ড এভরি ইনফরমেশন চাই আমার, বোঝা গেছে? ইয়েস স্যার। ফোন কেটে দিল সে। চোয়ালের পেশি তীব্র রাগে কাঁপছে। সম্মুখে বসে থাকা বয়স্ক ব্যক্তিটি অসন্তোষের সঙ্গে বললেন, তোমার আরো সচেতন হওয়া উচিত ছিল। ব্যাপারটা আমাদের লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে কবেই কাজটা হয়ে যেত, তা না উল্টো দিকে নজর দিলে। এবার সব দিক থেকে ভেস্তে গেল। আরও একবার প্রমাণ হলো নারীর প্রতি দুর্বলতায় পুরুষকে ধ্বংস করে। কিছুই ভেস্তে যায়নি, এখনো সবটা আয়ত্তে আনা সম্ভব। কিভাবে? আমাদের অন্যতম গুটি ভাত, তাকেই তো প্যাঁচে ফেলে দিয়েছে। সে এখন কিছুতেই মুখ খুলতে চাইবে না। নাফিউন আজাদ হুট করে উড়ে এসে দৃশ্যপটে ঢুকে পড় পুরোটাই বদলে দিল। যে আমাদের ভাবনাতে ছিল না, সে হঠাৎ বউ ভাতের দিনে একসঙ্গে অনেকগুলো দান মেরে আত্মপ্রকাশ করলো। আজাদ পুত্র কোনো সাধারণ জিনিস নয়, বাপের মতো দ্রুত হয়েছে। বি কেয়ারফুল, সে যদি সত্যিই পেছনে লেগে আমরা টিকতে পারবো না। চোখের সাদাটি ডিম্বে ভেসে ওঠা সূক্ষ্ম রগের রক্তাভ আভায় পুরুষটির মুখশ্রী জান্তব রূপ পেল। কণ্ঠনালী ফুরে বেরিয়ে এলো হিংস্র সুর। নারীর প্রতি দুর্বলতা পুরুষকে ধ্বংস করে, নাফিউন আজাদও ধ্বংস হবে, হতেই হবে। আর তুমি ভুলে যাচ্ছ কেন আমাদের আসল গুটি ওদের কাছেই রয়েছে। তুমি বিভ্রান্ত হয়ে তাকে কাবু করতে পারোনি, কিন্তু আমি কোনো ছাড় দেব না। তোমার কি শুধুই মাথা ব্যথা করছে? মনে তো হচ্ছে না। আনমনা লাগছে কেন এত? নিঃশান্তের যে কণ্ঠকে যাবেন সব সময় মেশিন গানের ব্রাশ ফায়ারের সঙ্গে তুলনা করেছে, সে কণ্ঠ আজ চৈত্রদগ্ধ দুপুরে শক্ত শিমুল ফুলের বর্ম ফেটে বের হওয়া তুলোর মতোই নরম শোনালো। তার কণ্ঠে ধমক অতি প্রচলিত, আদরটাই বিরল। অসুস্থতা, আবেগ কিংবা বুকের উপর ঝুঁকে থাকা ভুরের মতো অপবিবৃত মুখশ্রীর অধিকারী নারীর গোমরা মুখটাই বুঝি পাথরের বুকে ফাটল ধরিয়ে সেই বিরল কণ্ঠটা টেনে বের করলো। মেজাবিন এক দৃষ্টিতে চেয়ে আছে নিঃসন্তের রুগ্ন মুখের দিকে। পেটানো শরীরের তামাটে যুবকটিকে সর্বদা ক্লিন শেভে করা শানিত চোয়ালে দেখা যায়। দুদিনের অসুস্থতায় দাড়ি কামানোর সুযোগ পায়নি। সেই সুযোগে খোঁচা খোঁচা দাড়িগুলো মাথা তোলার স্পর্শ দেখিয়েছে। আর্মি ছাড় চুলগুলো যেন ছুটিতে থাকার সুবাদে একটু লম্বা হয়েছে। বড্ড এলোমেলো ও নরম দেখাচ্ছে আজ নিশান্তকে। চোখে ভেসে ওঠা চিন্তাকে নির্দেশ করে মেহজাবিন বলল, আমাকে খুব মনোযোগ দিয়ে দেখেন নাকি? এই বদ্ধ ঘরে দেখার মতো নান্দনিক জিনিস তুমি ছাড়া আর তো কিছু নেই। সুন্দরতা পছন্দ করেন খুব? মানুষ মাত্রই পছন্দ করে,
আমাকে বউ হিসেবে নির্বাচন করার কারণ কি তবে এই? মেহজাবিনের কথার উদ্দেশ্য তখনও ধরতে পারেনি নিশান্ত। ভ্রুকুচকে চাইতে মেহজাবিন বলে উঠল, আপনার মতো যোগ্যতা নেই, সাহসী নই, ধীমতী নই, দেখার মতো আছে শুধু রূপটাই। শেষে বীর যোদ্ধাও রূপের কাছে পরাভূত। নিশান্তের মুখে যেন অপমানের কালি লাগলো। মেহজাবিনের কথার অর্থ সে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সঙ্গে সঙ্গে চুলে বিলি কাটা হাতটা শিথিল হয়ে গেল। আগে হলে যেমন সে রেগে ধমক দিত তেমন কিছুই হলো না। করুণ ক্লান্তি হলো মুখশ্রী। মেহজাবিনকে স্পর্শ করা হাতটি গুটিয়ে নিয়ে আহত সুরে বলল, তুমি আমার সম্পর্কে এতটা নেতিবাচক ধারণা কেন পোষণ করো মেহজাবিন? সত্যিটা নেতিবাচক হলেও আমি কি করব? আসলে আমি ব্যক্তিটাই বোধহয় তোমার চোখে নেতিবাচক, তাই আমার সব কিছুতেই তুমি নেতিবাচকতা পাও। তোমার রূপ দেখে মুগ্ধ হই বা গুণ, তোমার প্রতি আমার অনুভূতি কতটা নিখাত সেটাই আসল বিষয় নয় কি? একটা সম্পর্ক শুরু হতে মিনিমাম কিছু কারণ লাগে। পৃথিবীতে প্রেমের সম্পর্কগুলো বেশিরভাগ মুগ্ধতা থেকেই শুরু হয়, এরপর হয়ে ওঠে ভালোবাসার উদাহরণ। অ্যারেঞ্জ ম্যারেজেও বহুলাংশে তেমনটাই দেখা যায়। বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি নিজেও কি সৌন্দর্যের পূজারী নও? মেহজাবিন নিশ্চুপ। নিশান্ত আবারও বলে উঠল, প্রসঙ্গটা তুলতে বাধ্য হচ্ছি। কিশোরী বয়সে যে ছেলেটির প্রতি মুগ্ধ হয়ে ড্যাং ড্যাং করে রেস্টুরেন্টে ডেট করতে চলে গেছিলে, সেটা কি বাহ্যিক রূপ থেকে সৃষ্টি হয়েছিল নাকি গুণ থেকে? আমি যতদূর জানি ছেলেটিকে তুমি শুধু দেখতে পেতে, সুতরাং তার গুণ আবিষ্কার করার প্রশ্নই ওঠে না। পাল্টা অপমানে মেহজাবিনের মুখটা এবার নিশান্তের চেয়েও কালো হয়ে গেল বুঝি। তার সুন্দরতম চাঁদের মতো উজ্জ্বল জীবনে ওই একটাই তো কলঙ্কের দাগ, যা কিনা নিশান্তের কাজ ছিল আর বেশি কালিমা লিপ্ত করে ওকে। তবু প্রতিবাদ করা থেকে নিবৃত্ত হলো না। একটা কিশোরীর ভাবনার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর ভাবনা মিলবে না। এখনকার আমি নিশ্চয়ই সেই বোকামিটা করতাম না। নিশান্ত ছেড়ে দিল না। মেহজাবিনের অবজ্ঞা অবহেলা সব সয়ে নেবেও, কিন্তু অপমান অপবাদ নয়। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তখন যদি করেই ফেলতে আর সম্পর্কটা টিকে যেত তাহলে কিন্তু এখন এই কথাটা জোর দিয়ে বলতে পারতে না। আরেকটা উদাহরণ দেই, তোমার ভাই যে রূপে গুণে চরিত্রে কর্ম জীবনে হাজারো তরুণের আইডল, সে বিয়ে করেছে আমার বোনটাকে। আর পরে বাঙালি নারীর রূপ আমার বোন, গুণের কথা ঢাকঢোল পিটিয়ে বলার মতো কিছু নেই। অথচ দেখো, জাওয়াত কিন্তু ওকেই ভালোবাসলো, বিয়ে করলো, সুখে সংসার করছে। আমি কি তোমার ভাইকে প্রশ্নবিদ্ধ করব যে আমার বোনের রূপে পরাভূত হয়ে শতগুণী রমণীকে মনে ধরাতে পারিনি? বাহ্যিক বিচারে তো জাওয়াত শাওনের চেয়েও রূপের দিক থেকে এগিয়ে। আমার ভাইয়া ভালোবাসতো শাওনকে। ভালোবাসাটা কি দেখে সৃষ্টি হলো? কি সেই উৎস? রূপ নাকি গুণ, নাকি ভাগ্য নির্ধারিত অনুভূতির ছলাকলা? বলতে পারো? বলতে পারল না মেহজাবিন। নিশান্ত পুনরায় বলল, ভালোবাসা রূপ কিংবা গুণের সমীকরণে আটকে যাওয়া কোনো বিষয় নয়। এটি একটি অনুভূতি, যে কোনো সময় যে কোনো কারণে ঘটতে পারে। একটা সুন্দর সম্পর্কের সূচনা যদি রূপ থেকেই হয়, তবে দোষটা কোথায়? রূপের প্রতি লালসা, চরিত্রের স্ফলন কিংবা সম্পর্কে ঘাটতি এলে তখন তুমি বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করতে পারো। তাছাড়া সৌন্দর্যে মুগ্ধতা ও লোলুপতা ভিন্ন জিনিস। বিয়ের পর নিজের স্ত্রী কম সুন্দর হোক বা বেশি, জগতের সকল মুগ্ধতা দিয়ে তাকে দেখা আমার জন্য বাধ্যতামূলক। বিয়ের আগে কখনো কি আমার চরিত্রে তুমি সৌন্দর্যের প্রতি লোলুপতা দেখেছ? আমি নিশ্চয়তা দিতে পারি দেখনি। এই অপমানটা আমাকে না করলেও পারতে, নতুবা পাল্টা অপমানটাও আমি করতাম না। মেহজাবিন জোরে জোরে শ্বাস নিতে থাকে। সকলের চাপে পড়ে সব কিছু মেনে নিতে নিতে অতিষ্ঠ হয়ে গেছে ও। জোর করে বিয়ে, জোর করে সংসার, স্বামীর মনোরঞ্জনের দায়িত্ব, নিঃশান্তের একরোখা অধিকার বোধ, তার উপরে আবেগী নরম সত্তাকে ক্ষণিকের জন্য দুর্বল করে দিলেও
ভেতরের বুবা মনটাকে দীর্ঘমেয়াদী প্রভাবে বিষিয়ে দিচ্ছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে এতগুলো পরিবর্তনের সঙ্গে মেহজাবিন খাপ খাওয়াতে পারছে না। সে নিঃসন্তের মতো দ্রুত পরিবর্তনশীল নয়। নিঃসন্তের দিক থেকে যদি পুরনো ও গোপন অনুভূতি থেকেই থাকে, তাহলে ওর পক্ষে বইয়ের প্রতি দুর্বল হওয়া সহজ। মেহজাবিনের ক্ষেত্রে তো নয়। সে তো কখনোই ভালোবাসেনি, পছন্দই করতো না। বিয়ের মাত্র 7 দিন ও একসঙ্গে থাকার একদিনের মাঝেই কি তার পক্ষে হাসি মুখে সব মেনে নিয়ে ঘর কন্যা করা সম্ভব? এমন তো নয় সে অসহায় পীড়িত নারী, স্বামীর ঘর ব্যতীত কোনো গতি নেই। তখন না হয় লাথি ঝাঁটা খেলেও পড়ে থাকতো, কিন্তু সম্রাঙ্গীর মতো বড় হওয়া মেয়েটা কি করে এই মানসিক জুলুম হাসি মুখে হজম করে নেবে? তার দিকটা কেউই ভাবছে না, সময় দিচ্ছে না। বুকের ভেতর ফনা তোলা ক্ষোভগুলো শুধু সুযোগ খুঁজছিল নিঃশান্তকে ছুবল মারতে। যদিও এভাবে চায়নি, নিঃশান্তের অসুস্থতার প্রতি তার অনুকম্পা আছে, কিন্তু তার অভিব্যক্তিগুলো চাপা থাকে না, রাগ ডাক করতে পারে না। ফলে অবধারিত ছিল এই বাগযুদ্ধ, আর ফলাফলও নিশ্চিত। বাগপটু নিঃশান্তের যুক্তিতে তার পেরে ওঠার ক্ষমতা নেই। সে মুখ চোরা নারী, গুছিয়ে মনের কথাটাই যে বলতে পারে না, সেখানে তর্ক তো প্রহসন হবেই। নিজেকে কাউকে বোঝাতে না পারার অক্ষমতায়, পরিবারের উপর অভিমানে, নিঃশান্তের উপর রাগে এবং মানসিক যাতনায় পিষ্ট হয়ে মেহজাবিন মুখ থেকে কেঁদে উঠল। সারাদিনের গুমট ভাবটা অশ্রু হয়ে বেরিয়ে যেন ক্ষান্ত হলো। চাপা কান্নাটা নিঃশান্তের রাগে পানি ঢালল। চুপ করে গেল সে। মনের ভার উগরে দিতে কেউ কাঁদলে তাকে থামানো উচিত না, হালকা হতে দেওয়া উচিত। অনেকটা সময় নিয়ে মেহজাবিন কাঁদল। পাশে বসে খাটে 2 পা তুলে নিঃশান্ত সেই কান্নায় যন্ত্রণাদের খুঁজে পেল অসহায়ত্ব। কিন্তু কী করে বোঝাবে তাকে নিজের করে পাওয়ার লোভটা ওকে এতটাই লোভী করেছিল যে বিয়েটা যেন হয় তার সব ব্যবস্থা নিজেই করেছিল, নতুবা স্বাভাবিকভাবে এই সম্পর্কটা কোনোদিন হতো না। মেহজাবিন তো বটেই, 2 পরিবার থেকেও তীব্র আপত্তি উঠত। ভাগ্য তখন আড়ালে কলকাঠি নেড়ে তাকে সুবর্ণ সুযোগটা পাইয়ে দিয়েছে। হারাবে কি করে? দ্বিতীয়ত, চরম অসুস্থতায় মেহজাবিনকে এক বাড়িতে রাখার ঝুঁকি সে নিতে পারত না। জাবিন রাগ করেছে, তাকেই ভুল বুঝেছে, বুঝুক। তবু নিঃশান্ত সিদ্ধান্ত বদলাবে না, কেননা মেহজাবিনই নিজেই যথেষ্ট নিজের ঘাড়ে বিপদ টেনে আনতে। তার ব্রেন ওয়াশ করা সহজ বলেই ভয়টা বেশি। রইল বাকি এক ঘরে থাকা, নৈকট্য কিংবা দায়িত্ব। এখানে নিঃশান্তের অধৈর্য মনের কারসাজি আছে বইকি। সে বড্ড লোভী হয়ে উঠেছে তার সান্নিধ্যে থাকতে। মেহজাবিনকে দূরে সরে থাকতে দিলে সে পাশে ঘেঁষতে চাইবে না। অসুস্থতার দোহাই দিয়ে হলেও যদি দূরত্ব ঘোচানো যায়, সেটা ওর জন্য শাপে বর। কিন্তু মেহজাবিন যে এভাবে ভেঙে পড়বে সে কল্পনাও করেনি। সময় গড়াতে থাকলেও মেহজাবিনের ফোপানো কমল না। হেঁচকে উঠে গেল এক সময়। কপালের শিরা ফুলে সারা মুখ প্রকৃত অর্থেই লাল বর্ণ হয়ে উঠল। নিঃশান্ত আর পারল না সে কান্নার শব্দ শুনতে। প্রতিটি হেঁচকি ওর বুকে প্রহার করছে। এতটা অক্ষম যন্ত্রণা বোধ হয় গতকাল রাতে পঙ্গুত্বের স্বাদ পেয়েও হয়নি। নিঃশান্ত শোয়া থেকে উঠতে চেষ্টা করলো। শরীরের সবটুকু শক্তি ব্যয় করে সে উঠে বসতে পারল, যদিও কিন্তু ভারসাম্য রাখতে পারল না। গা ছেড়ে দিতেই মেহজাবিন কান্না ভুলে গেল। ভয় পেয়ে খাপ করে ওকে ধরে ফেলল। নিঃশান্ত ওর গায়ে এলিয়ে পড়ে হাঁপাতে থাকে, কাঁপতে থাকে সর্বাঙ্গ। সচল হাতে মেহজাবিনকে বুকের মাঝে জড়িয়ে ধরে আকুতি করে। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারছো না, কিন্তু তোমাকে মুক্তি দেওয়ার মতো উদারও আমি হতে পারছি না। এই ব্যর্থতার দায়টুকু মাথা পেতে নিলাম। তার চেয়ে তুমি আমার মৃত্যু কামনা করো মেহজাবিন। আমার অন্তিম নিঃশ্বাস মারিয়ে চলে যেও। প্রাণ থাকতে তোমাকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে অসুখী দেখতেও পারবো না। একবার দেখো আমায়। তোমার কান্নায় আমার বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। হয় সম্পর্কটা সুন্দর করার সুযোগ দাও, নয় মৃত্যু চাও। তবুও তুমি সুখী হও। সুস্থ সবল চতুর নিঃশান্ত এমন করে কখনো দুর্বলতা প্রকাশ করতে পারত না। অসুস্থতার দোহায় তাকে নরম করে রেখেছিল। প্রিয় নারীর কান্নাটা ওকে চূড়ান্ত অসহায় প্রতিপন্ন করলো। মেহজাবিনও এই অবতার দেখে ঘাবড়ানোর পাশাপাশি আশ্চর্য হলো। সেই রাতে ওরা দুজনেই ঘুমালো না। দুটি মন ছটফট করলো ব্যক্তিগত বেদনায়। শেষ রাতের হিম হিম হাওয়ায়
মেহজাবিন আলতো ধাক্কা দিল নিশান্তের পিঠে। শুনছেন? শুনছি। মুক্তি যেহেতু নেই, তবে দিলাম সুযোগ, যদি ব্যর্থ হন তবে আপনার নয়, আমি আমার মৃত্যু কামনা করব। নিশান্ত কথাটা শুনে সহসায় কিছু বলতে পারল না। অনেকটা সময় বাদে বলল, আমাকে একটু তোমার দিকে ফেরাবে? মেহজাবিন শোয়া থেকে উঠে বসে নিশান্তকে পাশ ফিরতে সাহায্য করলো। নিশান্ত ওর হাতটাকে টেনে নিয়ে বুকে চেপে ধরে বলল, সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে আমার বিশেষ সুনাম বা দুর্নাম আছে। এই সুযোগটাকে আমি ছাড়ব না। ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। চন্দ্রাহত রজনী নিকট সাধারের সঙ্গে আতাত করেছে। দিলশান আজ হসপিটাল থেকে দেরি করে ফিরেছে। ভেবেছিল মা বাবা এতক্ষণে ঘুমে বিভোর, কিন্তু ফিরে এসে দেখতে পেল বসার ঘর কোর্টরুমে পরিণত হয়েছে। বিচারকের আসনে স্বয়ং পিতা, বিরোধী পক্ষের উকিলের ভূমিকায় রয়েছেন মা, সাক্ষী হিসেবে মতিন মিয়া। দিলশান শব্দ করে শ্বাস ফেলে হাতে ধরে থাকা অ্যাপ্রনটা চেয়ারে রাখলো। শুভা যে কোন ফাঁদে ফেলে গেল, মিনি মনস্টার কি তাকে সাধে বলে? দিলশানের ধারণা শুভা হুটহাট যেসব কাণ্ড করে বসে তার দীর্ঘমেয়াদী পরিণাম নিজেও জানে না। হোয়াইট হাউসে সন্ধ্যা থেকেই চাপা অস্থিরতা বিরাজ করছে। বাড়ির একমাত্র পুত্র, যে শুধু বাবা মায়ের সুযোগ্য সন্তানই নয়, বরং এলাকার তরুণদের কাছে রুচি, শিষ্টাচার, শিক্ষা, মর্যাদা ও যোগ্যতার জন্য অনুপ্রেরণামূলক, যাকে দেখে প্রতিবেশী মায়েরা বাচ্চাকে পড়াশোনার জন্য বকাবকি করে বলেন দিলশানের পা ধোয়া পানি খা, সেই ছেলের আকস্মিক অধপতনে চারিদিকে সুখের ছায়া নেমেছে। এজন্য বিনা মেঘেই বজ্রপাত। বজ্রপাত বিশ্বভাবনের কোথাও হয়নি, হয়েছে সুলেখার বুকের ভেতর। একমাত্র পুত্র, যে নারী ঘেঁষা হয়নি, এ নিয়ে ওনার গর্বের কোনো শেষ ছিল না। এলাকার তথাকথিত পশ ভাবিদের মধ্যে যাদের ছেলেরা টুকটাক নেশা জাতীয় পানীয় পান করে কিংবা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, তাদের কাছে যখন ছেলেকে নিয়ে কথা বলেন, তখন ওনার বুকটা ফুলে ফেপে দ্বিগুণ হয়ে যায়। এমন সোনার টুকরো ছেলে গড়তে মায়ের যে কত অবদান, বলিদান, সে নিয়ে ছোটোখাটো সেমিনার করে ফেলেন। তাদের সামনে যদি ছেলের এই কাণ্ড ফাঁস হয়ে যায়, সুলেখা হায় হায় করে ওঠেন। তিনি রোজ রাতে 1 ঘন্টা সময় নিয়ে নাইট টাইম স্কিন কেয়ার করে এরপর বিছানায় ঘুমাতে যান। আজ ওনার সাজসজ্জা, পরিপাট্য সব লাটে উঠেছে। এদিকে ছেলের মাঝে অপরাধ বোধের লক্ষণই নেই। বিচারক বিচার কার্য শুরু করলেন গম্ভীর আদেশে। দিলশান, এদিকে এসো। দিলশান কবজিতে এঁটে থাকা লেদারের ফিতা বিশিষ্ট রেডিয়াম ডায়ালের ঘড়িটা খুলতে খুলতে বাবার মুখোমুখি সোফায় বসলো। মাঝের লম্বা সোফায় সুলেখা অবস্থান করছেন। মতিন মিয়া কাছে আসার সাহস পাচ্ছে না। রান্নাঘরের স্লাইডিং গ্লাস ডোরের কাছে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। সকলের নীরবতায় দিলশান রিমলেস চশমাটা চোখ থেকে নামিয়ে কাজ পরিষ্কার করে নিল। দস্তগীর সাহেব স্থূল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসব কি শুনছি আমি? কি শুনছো? অত্যন্ত স্বাভাবিক দিলশানের গলা। বিরোধী পক্ষের উকিল প্রথম অবজেকশন করলেন। দেখো শানি বাপ, দেখো তোমার নির্লজ্জ ছেলে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, না জানার ভান করে আছে। কিন্তু আম্মু, তুমি তো জানো আমি মাছ খুব একটা পছন্দ করি না। ভাজা মাছ উল্টানো তো দূর ছোঁয়ার প্রশ্নই আসে না। আবার নির্লজ্জের মতো মুখে মুখে কথা। বিরোধী পক্ষের উকিল ক্রমে উত্তেজিত হয়ে পড়েছিলেন। বিচারক তাকে নিবৃত্ত করে বললেন, আমাকে কথা বলতে দাও। এরপর দিলশানের দিকে মনোনিবেশ করে দরাজ স্বরে ডাকলেন, মতিন। হাদেশ্বর বাবুর্চি মতিন মিয়া বাঁশের মতো সরু দুটি পা ফেলে কয়েক কদমই কাছে চলে এলো। দস্তগীর সাহেব নির্দেশ দিলেন, সন্ধ্যায় কি দেখেছো আমাদের বলো। আমি ছাদে দরজায় তালা দিয়ে নিচে নামতেছিলাম, আজকে দেখি রিয়াত আব্বাই সবার হাত টান দিয়ে ধইরা ঘরে ঢুকাইতেছে। এরপর দৌড়াই নিচে নামাইয়া ভাবিরে খবর দেই, গিয়ে দরজা খুলে দেখি রিয়াদের একটা হাত সবার গালায়। সকলের জুলজুলে চোখের উদ্দেশ্য বুঝে দিলশানের গৌরত্বক অস্বস্তিতে লাল হয়ে গেল। শীতাতপ নিয়ন্ত্রিত আবহ তার ভেতরটা ঠান্ডা করতে ব্যর্থ। ট্রাইপড শার্টের টপ দুটো বোতাম খুলে ফেলল সে। গা ছেড়ে বসে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেওয়া চলবে না। বদমাশ মেয়ের বদমাইশি তাকে ধামাচাপা দিতে হবে। তার গৌরবময় জীবনে নারী ঘটিত কোনো কেলেঙ্কারি নেই, আজও হতে দেওয়া যাবে না। অবশ্য ভুল তো একটা তার দিক থেকেও হয়ে গেছে।
বাড়ির ভেতর নৈকট্যের ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। শুভার সঙ্গ দোষে সেও ভুলভাল কাজ করে ফেলছে। সাক্ষ্য গ্রহণ শেষে দস্তগীর সাহেব থমথমে মুখ করে বললেন, শোভাকে সন্ধ্যাবেলায় তোমার রুমে আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, তুমিও তখন রুমের ভেতরেই ছিলে। ছিলাম। তোমার থেকে কি এটা আশা করা যায়? সামান্য একটা ব্যাপার মিস ইন্টারপ্রেট করছো তোমরা। আমি একজন ডাক্তার, সর্বস্থায়ী রোগীর সেবা করা আমার কর্তব্য। আম্মু তো দেখছে গতকাল শোভা কুকুরের নখ আঁচড় খেয়েছে। আমার উদ্দেশ্য ছিল ওর হাত কন্ডিশন দেখা, কিন্তু শোভা কিছুতেই দেখাবে না। তার মতে আমি চোখের ডাক্তার, চোখ ছাড়া আর কোনো অসুখই বুঝি না। আমার মেজাজ খারাপ হয়ে যায়, তাই ওকে ওর কথা ভুল প্রমাণ করতে হাত টেনে ধরে নিয়ে আসি। নিজের বলা মিথ্যায় দিলশান নিজেই যুগপৎ বিস্মিত ও অভিভূত। এই বদ গুণটা ও তার আছে আজকের আগে জানতো না। সুলেখা আরও একবার অবজেকশন তুললেন। তাহলে মেয়েটা ওভাবে কান্নাকাটি করলো কেন? এটাকে কি বলে ইন্টারপ্রেট করবি শুনি? ভেরি সিম্পল। গতকাল ওকে হাত ধরে গাড়িতে তুলেছিলাম, এরপর কি করে ছিল ভুলে গেলে? তোমার সামনেই তো বলে বসলো হাত ধরার নাকি বিয়ে হবে না। কাল হুট করে আমার এক ঘরে দেখে ফেলছে, তাই সে ভেবে বসেছে হয়তো বদনাম ছড়াবে। বোঝোই তো কিরকম ছেলে মানুষ। ছেলে মানুষ? দস্তগীর সাহেব এক ভ্রু উঁচু করলেন। দিলশানের স্বচ্ছ চশমায় ফুটে ওঠা চোখ দুটি সহসায় পিতার অভিজ্ঞ চোখের সামনে নত হয়ে গেল। তবে তার কথার একটা প্রভাব মায়ের উপর পড়ল। তিনি নিজ চোখে দেখেছেন মেয়েটা গতকাল হাত ধরা নিয়েও রিয়্যাক্ট করেছে। মাকে দুনামোনায় ফেলতে পেরেছে বুঝে দিলশান আরও একটু সুযোগের সদ্ব্যবহার করলো। তুমি যে আমায় এতটা বিশ্বাস করো বুঝতে পারিনি। এই চিনলে আমাকে? তোমার ব্যবহারে খুবই আহত হলাম আম্মু। সুলেখা ফাপড় পড়লেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা ধরতে পারলেন না। তবে ছেলে যেহেতু জোর গলায় বলেছে, তার মানে নিশ্চয়ই দোষটা একটু কম। গর্বিত মায়ের ফুটো হয়ে যাওয়া আত্মবিশ্বাসটা কিঞ্চিত ফিরে এলো। মতিনের দিকে রুস্রাগ্নি বর্ষণ করে বললেন, সব দোষ এই বাবুর্চি। সেই দৌড়ে এসে এমনভাবে বলল যে আমার মাথায় কাজ করছিল না। ও আচ্ছা, তোমার কথা কাজও করে। ফুটন্ত তালের কড়াইতে জলের ছিটে লাগার মতো ছ্যাদ করে উঠলেন সুলেখা। কি বললে তুমি? সারা দিন তো খালি মিষ্টির দোকানেই মাসি তারও, আর আমি পুরো সংসার সামলাই। সম্মান দিয়ে কথা বলবে, নয়তো চলে যাবো একদিন। সোনাম ধন্য মিষ্টির ব্র্যান্ডের মালিকের এই বদনাম সহ্য হলো না। খ্যাক করে উঠে বললেন, মাসি তাড়ানোর টাকা দিয়েই তো চকচকে রেখো নিজেকে। তুমি আমাকে টাকার খোটা দিলে? কোথায়? সুলেখার মাঝে কান্নাকাটির পূর্বাভাস দেখা দিল। আলোচনা ছেলের কোর্টরুম থেকে কখন যে সাংসারিক ঠুকাঠুকিতে পরিণত হয়েছে ওনারা ভুলে গেছেন। দিলশান অতিষ্ঠ হয়ে বলল, তোমরা থামবে প্লিজ। সারাদিন খেটে বাড়ি এসে যদি একটু শান্তি না পাই তাহলে আর থাকবো কেন? আমাকে তো কেউ বিশ্বাসও করো না। ক্লিনিকের কাছে একটা ফ্ল্যাট ভাড়া করে দিতে হবে। সুলেখার বুক কেঁপে উঠল। দিলশান ওনার 7 রাজার ধন এক মানিক। সেই ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে। সুলেখা ভুলে গেলেন শুভা বিষয়ক সমস্ত সন্দেহ। তড়িঘড়ি করে ছেলের বাহু ধরে বললেন, খাও যাবি না তুই। আমি তোকে বিশ্বাস করি। এই যে ঝগড়া বন্ধ করলাম, এমনিতেও এই বুড়োর সঙ্গে কথা বলার মুড নেই আমার। রাতে খাবার খাসনি তো? এই বাবুর্চি টেবিলে খানা লাগাও। সুলেখা উঠে চলে গেলেন রান্নাঘরে। দস্তগীর সাহেব ওনার যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করলেন, বিউটি উইদাউট ব্রেন। নো বিউটি উইদাউট ফুল অফ ইনোসেন্স। প্রতিবাদ করলো দিলশান। মাকে ভুজুং ভাজুং দিয়ে কাটাতে পারলেও বাবার বন্দুকের নলের সামনে পড়ল সে। দস্তগীর সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, তা বাবা, তোমার কথাই এত গেজমিল কেন? দেখতে চেয়েছো হাত, কিন্তু হিসাব তো বলে অন্য কিছু। দিলশান আমতা আমতা করলো। দস্তগীর সাহেব বিবাহযোগ্য পুত্রটিকে ভালো মতো দেখে বললেন, গালে যে হাত দিয়েছিলি মেয়েটা চিৎকার করেছিল? না। কানে ফুল গুজে দিয়েছিলি সেটা ফেলে দিয়েছিল? না। সো দেয়ার ইজ সামথিং কুকিং রাইট। দিলশান মাথা নত করে ফেলল। তার গাল আবারও লাল হয়ে গেছে।
ছেলে মানুষের লজ্জা যে এতটা চমৎকার হয় সেটা নিজের ছেলেকে না দেখলে জানাই হতো না ওনার। দস্তগীর সাহেব স্মিত হাসলেন। সুলেখার মুখে সমস্ত কথা শুনে তিনি এমন কিছুই আন্দাজ করেছিলেন, নতুবা নিপাট ভদ্রলোক ছেলের চরিত্র স্থলন হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। বোকা সুলেখা আসল ব্যাপারটা ধরতেই পারেননি। তিনি একটু ভাবুক হয়ে বললেন, কিন্তু তোমার মনে হচ্ছে না বিয়ের জন্য সে এখানে মানসিকভাবে অনেকটা ছোট? আইনের নিয়মে শুভা প্রাপ্তবয়স্ক বটে, তবে দেখতে তাকে ছোট্ট এক কিশোরী মনে হয়। মনের দিক থেকেও সে এখনো পরিপক্ক হয়নি। যখন যা ইচ্ছে হয় করে বসে, একদম পাগলা হাওয়ার মতো চলে সে। দিলশানের সঙ্গে বয়সের পার্থক্য আছে বটে, তা অন্যদিকে শাওনের বিয়ের হিসাব করলে শুভা এখনও তার পরিবারের কাছে বিয়ের পাত্রী হিসেবে বিবেচ্য হয়নি। এদিকে মেয়ে যে আগেই পেকে বসে আছে, বড়দের চেয়েও ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে, তা তো এক দিলশান ব্যতীত কেউ জানে না। নিয়তি বোধ হয় সে অগোছালো মেয়েটিকে আগলে রাখার জন্য দিলশানের মতো গোছালো পুরুষটিকেই বেছে নিল। আই উইল ওয়েল ফর হার। কথাটা বলেই দিলশানের ব্যস্ত পায়ে সিঁড়ির দিকে ছুটল। আজ আর বাবার সামনে যেতে পারবে না সে। পৃথিবীতে সব কিছু পুরনো হয়, মানুষ, সময়, স্মৃতি কিংবা আসবাব, কিন্তু দিন, রাত, চন্দ্র, সূর্য, বাতাস কিংবা ঋতু কখনো পুরনো হয় না। প্রতিটা রাতের পর ভোর আসে নব্যদিনের বিশুদ্ধতম সূচনা হয়ে। নিঃসন্তানের জীবনে আজকের ভোরটা প্রকৃত অর্থেই এক নতুন সূচনার, নতুন কাব্য রচনার। শেষ রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে। ভোরের নির্মল সুকোমল পদধ্বনি শোনা মাত্রই ঘুম ভেঙে গেছে। মেজাবিন তখন গভীর ঘুমে মশগুল। কান্নার ফলে তার চোখের চারপাশ স্মিত, গালের জলে শুষ্ক দাগ। হৃদয়ের সমস্ত ব্যথাকে নোনা জলে ভাসিয়ে সে হালকা হয়েছে। ওর হালকা মনে অনুভূতির প্যারেক গাঁথার জন্য একজন দীর্ঘদিন প্রতীক্ষায় আছে। নিঃসন্তের আজ ভোর দেখার স্বাদ হলো। চেষ্টা করলো নিজে নিজে উঠে বসার। শুয়ে শুয়ে নতুন একটা টেকনিক আবিষ্কার করেছে সে। বালিশটা উঁচু হয়ে থাকলে তার জন্য ঘাড় তোলা সহজ হয়। এরপর ধীরে ধীরে হ্যান্ডবোর্ডের সাহায্য নিয়ে প্রথমে ঘাড়, এরপর শরীরটাকে একটু একটু করে তুলে ধরা যায়। বা হাতের উপর প্রচণ্ড চাপ পড়ে তাতে। তবু টেকনিকটা কতটুকু কার্যকর পরীক্ষা করতে প্রয়োগ করলো। পিঠে টান পড়লো তাতে, ধাপ করে হাল ছেড়ে দিল। আবারও চেষ্টা করলো। ওর মুচড়া মুচড়িতে মেহজাবিনের ঘুম ছুটে গেল। ধরফড় করে উঠে বসে বলল, কি হয়েছে? নিঃশব্দ লজ্জিত হলো মেয়েটার ঘুম ভাঙিয়ে। আস্তে করে বলল, কারণ অতি নগণ্য। তুমি আরেকটু ঘুমিয়ে নাও, দেরিতে উঠলে কেউ কিছু বলবে না। আপনি কি ওয়াশরুমে যাবেন? মেহজাবিন একটু ভেবে কারণ অনুসন্ধান করে বলল। নিশান্ত হেসে ফেলল। বারান্দায় যেতে চাইছিলাম, ভোরের পাখি অনেক দিন ভোর দেখে না। কথাটা নিতান্ত সাধারণ হলেও নিঃসন্তের জীবনের তাৎপর্য গভীর। মেহজাবিনও বুঝতে পারলো সে ঘুমে চোখে অত্যন্ত বিরক্তি নিয়ে নিশান্তকে উঠে বসালো। তার হয়েছে যত জ্বালা। একদিকে আরামের ঘুম, অন্যদিকে অসুস্থ স্বামীর ইচ্ছে। নিশান্ত অবশ্য বারণ করলো তাকে ঘুম নষ্ট করতে, কিন্তু একজন জাগ্রত মানুষ পাশে শুয়ে থাকা অবস্থায় সে কী করে ঘুমাবে, তাও দিনের ফাঁকফোঁকা আলোয়? মিলিটারি যে বুলেট চেরা চোখ দিয়ে তাকে দেখবে সেটা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মেহজাবিন ভাবলো নিঃসন্তকে বারান্দায় বসিয়ে দিয়ে শুভার রুমে গিয়ে লম্বা একটা ঘুম দেবে, কিন্তু বারান্দায় গিয়ে সে ইচ্ছে অলক্ষেই পড়ে গেল। কুয়াশার আবির্ভাবে হিমহিম আবহ বিরাজ করছে চারপাশে। বাতাসে শীতের আগমনী গন্ধ। আয়না হার্কনেস গাছে সদ্য ফুল ফুটেছে। শূন্য বারান্দায় ওই একটা ফুলই অপূর্বা হয়ে আছে। নিশান্ত মেহজাবিনের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। গাছের ফুলটা দেখে সে ব্যক্তিগত ফুলের দিকে তাকালো। স্মিত হেসে বলল, আমার বাগানে সত্যি আজ ফুল ফুটেছে। মেহজাবিনের সদ্য কাঁথা ত্যাগ করা অলস দেহটি শুদ্ধ শীতল আবহের কারণেই হোক কিংবা নিঃসন্তের কথায় একরাশ অস্বস্তি নিয়ে কুঁকড়ে গেল। ভোরের প্রথম সূর্যকিরণ মেহজাবিনের ঘুমের আলস্য মাখা মুখটাকে চূর্ণিত হীরক প্রভার রূপ দিয়েছে। কোমর ছুঁই ছুঁই মসৃণ ক্যাশ রাশিতে মেখে আছে কুয়াশার সুবাস। নিঃশান্ত মুখ ভরে শ্বাস নিল। বহুদিন বাদে একটি প্রশান্তিকর সকালে এলো তার জীবনে। সে মনে মনে প্রার্থনা করলো প্রতিটি দিন এমন করেই যেন দুজনে একসাথে সূর্যোদয় দেখার সৌভাগ্য হয়। যদিও তার পেশার জীবনে তার দুরূহ ব্যাপার, কিন্তু সাধ করতে তো অসুবিধা নেই। সাধ্যের মধ্যে আশা সুযোগের ব্যাপার মাত্র। ঠিক যেমন আজকের সকালটা এলো। নিঃশান্ত ভোরের পাখি হলেও
মেহজাবিন রাত জাগা পাখি। পৃথিবীর অর্ধাংশে যখন ভোর নামে তখন তার ঘুম গাঢ় হয়। তাই নিষ্কলুষ ভোরের কুয়াশা দেখার এমন সৌভাগ্য তার কমই হয়। যদি গত রাতে কান্নাকাটি করে ক্লান্ত না হতো তাহলে ঘুম ভাঙার অপরাধকে ক্ষমা করে দিয়ে নিশ্চয়ই এখন সময়টাকে উপভোগ করত। সে বরাবরই প্রকৃতিকে নিবিড় চোখে দেখতে পছন্দ করে। এগুলোই তার শিল্পী সত্তার তৈরি কল্পনা রাজ্যের রসদ। কিন্তু শরীরটা মানছেই না। মেহজাবিন নিঃশান্তকে চেয়ারে বসিয়ে দিয়ে চলে যেতে নিচ্ছিল। নিঃশান্ত ওর হাত টেনে ধরে বলল, তুমি বলেছিলে আমাদের সম্পর্কটাকে সুযোগ দেবে। মনে আছে। এখন থেকেই শুরু করো। অপর্যাপ্ত ঘুমে মেহজাবিনের মাথা দপদপ করছে। এমন সময় নিঃশান্তের হেয়ালি সূচক আবদারকে তার মস্তিষ্ক বিরক্তির সঙ্গে নেতিবাচক হিসেবে প্রতিপন্ন করলো। ঝাঁজের সঙ্গে বলে উঠল, কি শুরু করতে বলছেন আপনি? যা কখনো করা হয়নি। আপনি কি ভাবছেন সুযোগ দিব বলেছি বলেই সাত সকালে ঘুম ভেঙে উঠে বারান্দায় বসে আপনার সঙ্গে রোম্যান্স করব? নিশান্ত ওর ভাবনার দৌড় ও রাগ দেখে চাপা হেসে বলল, তোমার ভাবনা তো সুপার ফাস্ট। ওই পর্যন্ত যেতে হলে আমাকে আগে সুস্থ হতে হবে। ততদিন সুন্দর করে কথা বলার অভ্যাস গড়তে পারি। আপনি সুন্দর করে কথা বলতে জানেন নাকি? পারেন তো শুধু খোঁচাতে আর ধমকাতে। তুমিও কখনো বলেছ নাকি সারাক্ষণ ক্যাটক্যাট করো? আমি ক্যাট ক্যাট করি? মেহজাবিন দাঁতে দাঁত পিষল। ভুল প্রমাণ করো আমায়। মিষ্টি করে কথা বলো। চালাকি। মেহজাবিন ক্রূর চোখে চাইল, কাজ ঝাঁকিয়ে বলল, সুযোগ দিব বলেছি, তবে তার আগে আমার কিছু শর্ত আছে, সেগুলো মানতে হবে। কি শর্ত? ধীরে ধীরে বলবো, আপাতত ঘুমিয়ে মাথাটা ঠান্ডা করি। মেহজাবিন হাই তুলে চলে গেল। নিঃশান্ত ওর যাওয়ার দিকে স্তব্ধ চোখে চেয়ে বিড়বিড় করলো, গিরগিটেও এভাবে রং বদলায় না। বাড়ির সব কটা বাচ্চাকে রোজ ভোরে ঘুম থেকে তুলে পড়তে বসানোর অভ্যাসটা গড়ে তুলেছিলেন চাঁদনি বেগম। রাত 10টার মধ্যে ঘুম ও 6টার মধ্যে বিছানা ত্যাগ একদম মেপে দেওয়ার সময় ছিল ওনার। বাল্যকাল থেকে চর্চা করতে বলে অভ্যাসটা সবার মধ্যে রয়ে গেছে। এক অনন্ত ব্যতীত সে আলস্যের মুরিদ হয়েছে শৈশব থেকেই। পড়াশোনাতেও চূড়ান্ত ফাঁকিবাজ। তবে মারপিটে জুড়ি নেই। স্কুল কলেজ বহুবার গার্ডিয়ান কল হয়েছে এই উগ্রতার জন্য। বাড়িতেও কম মার খায়নি। এরপরেও পুরো পরিবারের সমস্ত শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনন্ত তার সমস্ত বাজে স্বভাব নিয়ে বহাল তবিয়তে টিকে আছে। শুভা অনন্তের মতোই দুষ্টু মারকুটে স্বভাবটা পেয়েছে। মন্দের ভালো আলস্যতা পায়নি। বিরতিহীন বয়ে চলা স্রোতের মতোই উত্তাল তার বিচরণ। ওকে সচরাচর ঘুম থেকে ডাকতে হয় না, কিন্তু আজ ব্যতিক্রম ঘটল। ভোরের মনুষ্য বর্জিত দূষণমুক্ত পথ দাপিয়ে বেড়ানোর শুভা আজ মর্নিং এক্সারসাইজ স্কিপ করেছে। সে জানে গতকাল রাতে হোয়াইট হাউসে যে কাণ্ড ঘটিয়ে এসেছে সেই খবর দীপশিখা এলে টর্নেডো, সাইক্লোন, সুনামি সহ বিপজ্জনক যা কিছু ঘটতে পারে। ফলে রাত থেকে উত্তেজনায় ছটফট করছে। বাড়িতে কেমন ঝড় উঠবে আর কিভাবে মোকাবেলা করবে তার 101টা উপায় মনে মনে ভাবা শেষ। তবু রক্তে বয়ে যাওয়া শীতল স্রোত স্তীমিত হচ্ছে না। আজকে আবহাওয়ার পূর্বাভাস না জেনে বাইরে বের হওয়া বিপজ্জনক। এমন সময় অর্ধ শতবর্ষী কাঠের দরজায় ঠক ঠক শব্দ হলো। বাইরে থেকে ভেসে এলো শিরিনের ডাক, শোভা, বেলা হয়েছে, উঠ। শুভা সেই শব্দে ঝাঁজ খুঁজে পেল। ঘটনা কি তবে এতক্ষণে ঘটে গেছে? নতুবা মায়ের কণ্ঠ এত শক্ত হবে কেন? শুভা ঘাপটি মেরে থাকার চেষ্টা করলো, কাজ হলো না। দরজায় করা ঘাতের মাত্রা ঊর্ধ্বগামী। শুভা ভাবল, সে যদি ভয়ে ঘাপটি মেরে থাকে তাহলে নিজেরই বিপদ বাড়বে। কিছুই না বোঝার ভান করে দরজা খুলে দুগ্ধপুষ্য শিশুর মতো সরল মুখখানি প্রদর্শন করলো সে। দেখতে পেল শিরিন কঠোর ভঙ্গিতে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। শুভা ঢুক গিলে সদ্য ঘুম ভাঙার ভাব ধরে একটা লম্বা হাই তুলে বলল, শুভ সকাল মা। একটু বেশি ঘুমিয়ে ফেললাম নাকি? হাত দেখি। হ্যাঁ, ভ্যাবাচাকা খেয়ে গেল শুভা। ছোটবেলায় কখনো অতিরিক্ত দুষ্টুমি করলে মা এভাবেই হাত দেখাতে বলতেন। তারপর শপথ শপথ স্ক্যালের বাড়ি। চোরের মন যেভাবে পুলিশের ভয়ে সংকুচিত হয়ে থাকে, শুভার মনটাও তেমনই গতকালের ঘটনাতেই আটকে আছে। নীলশন কি বলে দিয়েছে শুভার অভিযোগ মিথ্যা? ইংলিশ আন্টি তা শুনে রেগে গিয়ে বাড়িতে বিচার দিয়ে গেছেন। প্রতিক্রিয়া স্বরূপ মা এসেছেন মারতে।
শুভা ভাবতে লাগলো কিভাবে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া যায়। এদিকে ওর ভাবনার মাঝে শিরিন হাত টেনে ধরলেন, ধমকের সঙ্গে জিজ্ঞেস করলেন, এসব কিভাবে হলো, কবে হলো? শুভার ডান হাতের কবজিতে কুকুর দ্বারা সৃষ্ট নখের সুগভীর চিহ্নগুলো এখনও সতেজ। সবার চোখ এড়াতে সব ব্যান্ডেজ খুলে ফেলেছিল, শুধু হাতটাকে একটু আড়াল করে রাখত। তবু গতকাল আফিয়ার চোখে পড়েছে ক্ষতের দাগগুলো। তিনি শিরিনকে জানিয়েছেন শুভা গত রাতে আগে ভাগেই ঘুমিয়ে পড়েছে বলে তিনি বিরক্ত করেননি। সকালে দেরি হচ্ছে বলে আর না ডেকে পারলেন না। শুভা এতক্ষণে মায়ের থমথমে মুখের কারণ উদ্ধার করতে পেরে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল। শিরিন এবার খেকিয়ে উঠলেন, এসব ঢং করে আমার কথা এড়ানো যাবে না। যা প্রশ্ন করেছি তার উত্তর দে। সামান্যই তো, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নিয়েছি। তুমি খামোখা চিন্তা করবে তাই চাঁদের বুড়ি জানাতে নিষেধ করেছিল। ও তার মানে আম্মাও জানতেন, শুধু আমাকে জানানো হয়নি। তোমার কথা ভেবেই তো। আমার কথা এতই যদি ভাববি তাহলে শান্ত শিষ্ট ভদ্র মেয়ে হয়ে বাড়িতে থাকা যায় না? নাকি এত বড় মেয়েকে শাসন করতে আমাকে কাজ ফেলে বাড়িতে বসে থাকতে হবে? তুই কি আমাকে দুদণ্ড শান্তি দিবি না? শিরিনের চোখে পানি এসে গেল। যে সন্তানদের জন্য তিনি প্রাণপাত করেছেন তারা যদি এভাবে যেচে গিয়ে আহত হয়ে আসে কেমন লাগে। মায়ের চোখে পানি দেখে শুভার মন খারাপ হয়ে গেল। একটু অভিমানের সঙ্গেই বলল, দেব তো, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলেই তোমার মুক্তি, এরপর আর জ্বালাতন না। এই কথায় শিরিনেরও তীব্র অভিমান হলো। তিনি বেঁচেই আছেন মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেখার জন্য, কিন্তু ওদের জীবন সুনিশ্চিত হলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? একাকিত্ব কি মেটানো যায়? সামনের বিয়ের পরেই টার পেয়েছেন মেয়েরা না থাকলে কতটা একা হয়ে পড়বেন তিনি। অথচ দেখো মেয়েরা বিয়ে করে যার যার মতো চলে যাওয়ার কথা ভাবছে। ওনার কথা কোনো মেয়েই ভাববে না। তিনি মনের ভাব গোপন করে শুভার হাতের জন্য কী কী মেডিসিন দেওয়া হয়েছে সেগুলো দেখতে চাইলেন। শুভা মায়ের পিছু পিছু রুমে ঢুকে দেখিয়ে দিল। সব কিছু তদারকি শেষে শিরিন যখন বেরিয়ে যাবেন তখন শুভা খপ করে মাকে পেছন থেকে জাপটে ধরল, কাঁধে মুখ গুজে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা দরকার পড়লে বিয়েই করব না, সারা জীবন তোমার সঙ্গে থাকবো। বিয়ে করবে না বলাটা বোধ হয় বেশি বেশি হয়ে গেল। শুভার সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, তোমরা যদি বিয়ের জন্য জোর করো তাহলে করব একটা। শেষ বয়সে তোমারও তো নাতি নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করবে, তবে তোমার থেকে দূরে যাব না। তুমি যেমন চাকরি করে আমাকে খাওয়াচ্ছ তেমনি আমিও আয় করে তোমাকে খাওয়াবো। তখন আর তোমাকে কাজে ছুটতে হবে না। আমার মা সারা জীবন আমার কাছেই থাকবে। শিরিনের মাতৃ হৃদয় তুষ্ট হলো। শুভা ভবিষ্যতে যা খুশি করুক, এখন যে ওনাকে নিয়ে ভাবছে এইটুকুতেই শান্তি। তিনি আবেগে লাগাম পরিয়ে বললেন, হয়েছে হয়েছে, হাত মুখ ধুয়ে নিচে খেতে আয়। শুভা হাত মুখ ধুয়ে বের হয়ে দেখলো তার রুমে টফি ঘোরাফেরা করছে। ওকে দেখা মাত্রই লোমশ শরীর দুলিয়ে চিকন সুরে ডেকে উঠল ছানাটা। মনে হলো সে কিছু বলতে এসেছে, বলা শেষ তাই বিদায় নিল। এদিকে তার কুই কুই ভাষার অর্থ না বোঝা শুভা ভ্রু কুচকে আছে। ওর পরনে ঝিরে ঢালা টি শার্ট ও প্যান্ট, তার উপরে হাঁটু ছোঁয়া শ্রাগ জড়িয়ে টফিকে অনুসরণ করতে ছুটল। সদর দরজার সামনে সে আবিষ্কার করলো মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে দিলশান। ও আচ্ছা, টফিকে তাহলে বার্তাবাহক হিসেবে প্রেরণ করা হয়েছিল। শুভা পুলকিত হলো। আশেপাশে সতর্ক দৃষ্টি বলে লাফিয়ে লাফিয়ে পথটুকু অতিক্রম করে শানের কাছে গেল। ঘাড় দুলিয়ে ঝুনাচি ওর কবি মন স্বগতোক্তি করে উঠল, অন্তরালে থেকে তুমি মারছো কেন? কি পাষাণ মনে হয় কি? তবে অনুভূতির আগে ঝুঁকি। নীলশানের কাজ ভেদে দৃষ্টি কুচকে আছে। শুভাকে আপাদমস্তক দেখে নিয়ে সে বলল, কবি শোভানন্দ আজাদ। বলুন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি শুধু হেল্পলেস করতে পারেন। কটাক্ষ গায়ে মাখল না শুভা। তার মেজাজ ফুরফুরে হয়ে গেছে। কাজ ঝাঁকিয়ে জবাব দিল, তো আপনাকে কিভাবে হেল্পলেস করতে পারি? সকালের জগিং স্পিড করেছো কেন? মিস করছিলেন বুঝি? মিসেস করে নিলেই পারেন। দিলশান মনে মনে স্বস্তির শ্বাস ফেলল।
এই সেই পুরনো দুষ্ট শুভা, যাকে সে কয়েকদিনে সত্যি মনে প্রাণে মিস করেছিল। তবে মুখের গম্ভীরতা একটু কমল না, বলল, খুব শখ না, সেই জন্যই কাল ওভাবে আমাকে বিব্রত করলে। শুধু বিব্রতই হয়েছেন, আর কিছুই না। আর কিসের আশায় ছিলে তুমি? বদনাম রটিয়ে বিয়ে করার? খুব একটা মন্দ হতো না। দেখো শোভা, সব কিছু মেনে নেব, কিন্তু আমাদের সম্পর্কে ঘিরে কোনো রকম রটনা তৈরি করার চেষ্টা করবে না। আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? সেটা জানতে হলে আগামীকাল ভোরে তৈরি থেকো। কিসের জন্য? ফর আ ডেট। শোভা হা করে তাকিয়ে রইল। ডান হাত দিয়ে বা হাতে সজোরে চিমটে কাটলো। ব্যথা পেয়ে ভাবলো সে নিশ্চয়ই জেগে স্বপ্ন দেখছে, সামনের মানুষটা ভ্রম। এ কিছুতেই ইংলিশ শান্তির সে ক্যাবলা মার্কা ইংলিশ বয় হতে পারে না। দিলশান মেটের কাণ্ড কারখানায় মজা পেল। টফির বেল্ট টেনে ধরে চলে যাওয়ার মুহূর্তে বলে গেল, ইট উইল বি আওয়ার ফার্স্ট জগিং ডেট। তাপবর্ষের সূর্যটা যখন মধ্য গগনে টানে ঝাঁঝালো হয়ে উঠল, তখন মেহজাবিনের ঘুম ভাঙল। চোখ মেলতে দেখল বারান্দার দরজার কাছে পড়ে থাকা এক ফালি রোদের সামনে চেয়ার টেনে বসে আছেন আফিয়া ও নিঃশান্ত। আফিয়া ছেলেকে খাইয়ে দিচ্ছেন। মূলত আজ নিঃশান্তের অসময়ে খাবার কারণ তার ইচ্ছে ছিল মেহজাবিনের সঙ্গে বসে সকালের নাস্তা করবে, যদিও তাকে নিয়ম করে ওষুধ খেতে হয় বলে একবেলার খাওয়াও হেলা করা যাবে না। একজন যোদ্ধার কাছে আবেগের চেয়েও সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তার যুদ্ধটা ময়দানে নয়, সংসারে। প্রতিপক্ষকে রণকৌশলে পরাজিত করে নয়, বরং অনুভূতির মাঠ প্যাচে বুকের পাঁজরে বন্দি করতে হবে। তার জন্য একটু মিষ্টি অনিয়ম করাই যায়। কিন্তু মহারানীর ঘুমের যে গভীরতা! আফিয়া যখন ছেলের খাবার খোঁজ নিতে এসে পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় ও অসুস্থ পুত্রকে শুকনো মুখে দেখলেন, তিনি নিজেই তাগিদ দিলেন খেয়ে নিতে। অবশ্য মেহজাবিনের ঘুম নিয়ে কিছুই বললেন না। নিঃশান্তই যেচে একটু কৈফিয়ত দিয়েছে। বাড়ির জন্য সারা রাত কান্নাকাটি করেছে, ঘুমিয়েছে ভোরে, তাই ওকে ডাকিনি। এরপরে আফিয়া নিজেই খাবার এনে খাইয়ে দিতে বসেছেন। মেহজাবিনের ঘুমটা ভাঙল ঠিক তখনই। শাশুড়ির সামনে ঘুম থেকে উঠে সে যার পরনায় বিব্রত হলো। বালিশের কাছ থেকে ওড়না ছু মেরে নিয়ে গলায় জড়িয়ে বলল, একটু বেশি দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে এসো, এখন না খেলে সকালের খাওয়াটা বাদ পড়ে যাবে। মেহজাবিন তড়িঘড়ি করে চলে গেল। ফিরে এসে দেখলো আফিয়া নিঃশান্তকে খাইয়ে দিয়ে চলে গেছেন। ওর খাবারটা উপরে পাঠিয়ে দিয়েছেন। মেহজাবিন সকালে ভারী খাবার খায় না। দেরি করে ঘুম থেকে উঠলে দুধ কর্নফ্লেক্স দিয়ে চালিয়ে নেয়। আফিয়া ওর অভ্যাস জানেন বলেই তাই পাঠিয়েছেন। নিঃশান্ত এখনও একই স্থানে বসে একমনে ল্যাপটপে কিছু দেখছে, দৃষ্টি বাজ পাখির মতো শানিত। বারান্দা দিয়ে ধেয়ে আসা আলোর প্রতিফলনে তীক্ষ্ণ চোয়ালে উজ্জ্বল আভা ছড়িয়েছে। মেহজাবিন পাত্তা দেবে না করেও বলে ফেলল কথাটা। আপনাকে আজ সতেজ লাগছে, আগের চেয়ে বেটার ফিল করছেন? করছি। উপেক্ষার সূক্ষ্ম খোঁচায় মেহজাবিনের কপাল কুঁচকে আসে। কে এমন হাতে ঘুরে দেখেছে ল্যাপটপে যে এভাবে দায়সারা উত্তর দিতে হবে? জামিনেরও উচিত উপেক্ষা করা। কিন্তু মানবতা নামের এক দরদে অনুভূতির ষড়যন্ত্রের শিকার হয়ে আবারও কথা বলতে হলো। এবার তার কণ্ঠস্বরের নমনীয়তা পাওয়া গেল না। এইভাবে বেশিক্ষণ বসে থাকা আপনার জন্য ঠিক না। উঠে একটু হাঁটাচলা করুন, এরপর আবার রাজকার্য উদ্ধারে বসুন। নিঃশান্তের সচেতন শ্রবণ শক্তি বইয়ের কথায় উগড়ানো ঝাঁজ ঠিকই টের পেল। এবার তাকে চোখ তুলতেই হলো। মেহজাবিন ফুলা চোখের কোটরে অসন্তোষ জমিয়ে খাটে পা তুলে খেতে বসেছে। নিঃশান্ত চটপট আঙুল চালিয়ে কিছু একটা করলো। এরপর ল্যাপটপটা কুল থেকে তুলে এনে মেহজাবিনের সামনে রেখে বলল, শাওন সকালে কল করেছিল, তোমার সঙ্গে কথা বলতে চাই, এখন বলে নাও। নিঃশান্ত ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। আজ তার হাঁটতে আরাম লাগছে। আহত কোষগুলো আগের চেয়ে ভালো রেসপন্স করছে। সে স্থান ত্যাগ করতেই স্ক্রিনের সামনে সুখী মুখটা ধরা দিল। দুষ্টু হেসে বলল, আজকাল বেলা করে ঘুম থেকে ওঠা হচ্ছে। আগে উঠতাম। এখন তো বরের ঘরে আছো শোনা। বিয়ের পরে তুই চূড়ান্ত মাত্রার অশ্লীল হয়ে গেছিস। হতে আর পারলাম কই। তুই বিয়ে করলেই আমার ভাইকে, আমি তোর ভাইকে। ভাইয়ের সম্মান রাখতে তো মুখ খুলে কিছু বলতেও পারি না। হয়েছে, তোকে আর বাজে কথা বলতে মুখ খুলতে হবে না, ভালো কথা বল। কেমন কাটাচ্ছিস সময়? কোথায় কোথায় ঘুরলি? আমরা বাল্টিক সাগরে হানিমুন করতে এসেছি। এখন আছি
ব্রুগেন দ্বীপে। এটা বাল্টিক সাগরে অবস্থিত জার্মানির বৃহত্তম দ্বীপ। দ্বীপ শহরে একটা রিসোর্ট বুক করেছে জাওয়াত। একটু আগে সমুদ্র তীর থেকে এলাম, এরপর যাব এখানকার প্রাচীন শহরগুলো স্থাপনা দেখতে। জাওয়াত এক দ্বন্দ্ব বসে থাকছে না। হাতে সময় কম বলে সবখানে অল্প অল্প করে ঘুরে বেড়াচ্ছি। আমি ওর এনার্জির সঙ্গে পেরে উঠছি না। মেহজাবিনের দুটি চোখ স্বপ্নালু হয়ে উঠল, উচ্ছ্বসিত হয়ে বলল, ইস, কত জায়গা ঘুরছিস রে তোরা। এরপর কোথায় যাবি? এখান থেকে সোজা বার্লিন যাব। ওখানে জাওয়াত বিজনেস ডিলের জন্য ব্যস্ত থাকবে, তবে বলেছে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় মিলবে বার্লিন শহর ঘুরিয়ে দেখাবে। ওখানে মিউজিয়াম সহ অনেক ঐতিহাসিক স্থাপনা আছে। জাওয়াত বলেছে ওখানকার স্প্রি নদী, জাদুঘর দ্বীপ, পটসডাম এবং বার্লিনের প্রাসাদ ঘুরিয়ে দেখাবে। জাওয়াত ওর ডিলটা নিয়ে খুব উত্তেজিত ও আশাবাদ। ডিলটা ভালো মতো হয়ে গেলে যদি হাতে সময় পায় তবে ব্ল্যাক ফরেস্টেও যাব। ও যে এত ভ্রমণ পিপাসু আগে বুঝিনি। ভাইয়া এমনিতেই চুপচাপ হলেও ভীষণ অ্যাডভেঞ্চার্স। দুজনের ভ্রমণ বৃত্তান্তের আড্ডার মাঝে শাওন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলো। এই মিহু, তুই আমার ভাইয়াকে অবহেলা করছিস না তো? মিলেমিশে থাকছিস তো? তোরা সব সময় বন্দুকটা আমার ঘাড়েই কেন রাখিস বলতে পারবি? প্রশ্নটা তোর ভাইকে করেছিস? দেখ দোস্ত, তোর রাগ হওয়াটা স্বাভাবিক, আমি বুঝি, কিন্তু আমি ছোট বোন হয়ে ভাইয়াকে তো জ্ঞান দিতে পারি না। বন্ধুকে পারবো, তবে জাওয়াত নিশ্চয়ই ভাইয়ার সঙ্গে কথা বলবে। তাছাড়া আমি তো জানি ভাইয়া তোর সঙ্গে সংসারটা করতে ইচ্ছুক। তোর অবস্থা জানতে চাইছি এখন। যাক, ফাইনালি কেউ আমার অবস্থা জানতে চাইলো। বন্ধু হিসেবে তুই পাশ করলি। বল না, অভিমান করিস না প্লিজ। মেহজাবিন তপ্ত শ্বাসটাকে বক্ষপিঞ্জর থেকে মুক্তি দিয়ে বলল, ভাই যেমন আহত দেহ নিয়ে আছে, আমিও আহত মন নিয়ে আছি। তবে আমাদের দুজনের অবস্থা আপাতত স্টেবল। উন্নতির গ্যারান্টি দিতে পারছি না। দেখা যাক জল কতদূর গড়ায়। যাক আলহামদুলিল্লাহ, মাত্র 2 দিন হলো, তাতেই অনেকটা উন্নতি করেছিস। একসঙ্গে থাকলে বাকি সমস্যাও কেটে যাবে। আমি তো ভেবেছি না জানি কি দিনরাত ঝগড়া করছিস। একটু মাথা ঠান্ডা রাখিস। জল শুধু গড়াবে না, বর্ষার জোয়ারের মতো প্লাবিত হবে। সংসারে একা স্বামীর অন্তরে মহব্বত থাকলেও দাম্পত্যে অনেক কিছু সহজ হয়ে যায়। তোর ভাই যদি আমাকে সাহায্য না করতো, আমি কখনোই এত দ্রুত তার মায়ায় পড়তাম না। দূরে না থেকে একটু সুযোগ অন্তত দিস। দুজনের এফোর্ট না থাকলে সংসারে ভিত্তিও মজবুত হয় না। মেহজাবিনের ওর জ্ঞানী কথার বহর শুনতে শুনতে দুধ কর্নফ্লেক্সের বাটিটা শেষ করে ফেললো। একটু পর সে গোসলে যাবে, তাই শাওনকে কলে রেখেই মাথায় তেল দিতে বসে বলল, শোন শাওন, আমিও দূরে যেতে চাইলেও তোর হাড়ে বজ্জাত ভাই আমাকে দূরে সরতে দেবে না। এটুকু গতকাল রাতে ভালো মতো বোঝা হয়ে গেছে আমাদের দুই পরিবার দুই দিক থেকেই রিলেটিভ হয়ে গেছে। এখন যদি আমার সম্পর্ক ভাঙে তাহলে তোর আর ভাইয়ার সম্পর্কের মাঝেও এর প্রভাব পড়বে বেশ ভালো মতো জানি। কাজী তুই নিশ্চিন্ত থাক, তোর ভাইয়ের খুব শখ আমাকে কাছে পাওয়ার, কাছেই থাকবো। কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল সে। শাওন হেসে বলল, তুই ভাইয়াকে জ্বালানোর ফোন দিয়ে আসছিলি নাকি? কিন্তু ডার্লিং, বিবাহিত জীবনের সবচেয়ে ঘোরতর ষড়যন্ত্রময় ছলনাময় দিক হলো কাছে থাকা দেহটি। ঘি আর আগুন কাছাকাছি থাকলে ঘটন অসম্ভবই। তুই এখন ফোন রাখবি। হানিমুনে গিয়ে অন্যের সম্পর্ক নিয়ে মুন্সিগিরি করতে হবে না। মেহজাবিন লাইন কেটে দিল। এমন সময় শুভা লা 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 করতে করতে ওর ঘরে ঢুকে বলল, ভাবিপু, আমাকে একটু স্কিন কেয়ার করতে সাহায্য করতে পারো? আজ হঠাৎ? রোদে পড়ে যাওয়া চেহারাটাকে একটু জাতে আনতে চাইছি। তুমি তো ফেস প্যাক নিয়ে ধারণা রাখো, আমাকে ব্রাইট করার কোনো ফেস প্যাক দিতে পারো? জেল্লাই যেন পুরুষের চোখ ধাঁধিয়ে যায়। মেহজাবিন ক্রুড়ো চোখে চাইল, বিড়ালের মতো নাক টেনে বলল, কেমন একটা গন্ধ পাচ্ছিস শোভা। তোর মনের বাগানে ফুল ফুটেছে নাকি? শোভা মোটেও ঘাবড়ালো না, লাজুক হেসে বলল, সব কিছুর নির্দিষ্ট সময় আছে বুঝলে। মনের বাগানে ফুল ফোটার বেলাতেও কারো সময় আগে আসে, কারো পরে। আমার সময়টা আগে এসেছে, তোমারটা পরে আসবে। হতাশ হও না, কিপ পেশেন্স। মেহজাবিন ওর ব্যাপরোয়া কথাবার্তা শুনে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। এরপর চাপা চিৎকারে বলল, তুই প্রেম করছিস? করবো কি না শিওর না বুঝলে।
ব্যাটা একদম বেরসিক। ইদানিং অবশ্য পরিবর্তন হচ্ছে। কথায় আছে ঠেলার নাম বাবাজি। তাকেও কয়েকটা ঠেলা দিতে হয়েছে। ফাইনাল ডিসিশন পেন্ডিং আনটিল আই নো ফর শিওর। মেহজাবিন বিস্ময়ে বুবা হয়ে আছে। শুভা আবার লাজুক হেসে বলল, তোমাকে আমি বিশেষভাবে পছন্দ করি, তাই বলেই দিলাম। ভ্যাবলাকান্ত আমাকে একটা দারুণ নাম দিয়েছে জানো? জানি না। সে আমাকে ডাকে মিনি মনস্টার। একদম ঠিক নাম দিয়েছে। তুই একটা মিনি মনস্টার, তোর ভাই একটা জায়ান্ট মনস্টার। তোরা সবকটা ভাই বোন মনস্টার, আর তোর বড় ভাই হচ্ছে মনস্টারের হেডকোয়ার্টার। কথার সমাপ্তিতে শুভা ক্যাবলা হাসলো। তার একটু আগের স্বতঃস্ফূর্ততা আলোক পেয়েছে। মেহজাবিন ওর পরিবর্তিত আচরণের হদিশ করতে নিলে শুভা হাত নেড়ে বলল, আচ্ছা চলতা হু, দুয়া মে ইয়াদ রাখনা। মেয়েটা দৌড়ে পালালো। এদিকে দরজার পানি চেয়ে মেহজাবিন কাষ্ঠ পুত্তলিকা বনে গেছে। নিশান্ত জুলজুলে চোখে ওর দিকে চেয়ে আছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।